বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের সম্পূর্ণ দর্শন যে সাজেশন, সেই সাজেশন আমাদের কি কি পড়তে হবে, কি কি বিষয় রয়েছে। তো স্বাভাবিকভাবে দর্শন বইয়ের দিকে তাকালে আমরা আমাদের মূলত দুটো অংশকে দেখতে পাই। একটা অংশ হচ্ছে আমাদের ওয়েস্টার্ন লজিক, অর্থাৎ আমাদের পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, এবং আরেকটা রয়েছে আমাদের ভারতীয় চিন্তাধারা, যার মধ্যে ভারতীয় চিন্তাধারার মধ্যে আমরা জানি যে আমাদের রয়েছে বিবেকানন্দ, গান্ধীজি, আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। এই তিনজনের অবদান রয়েছে। আর অন্যদিকে আমাদের যেটা পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানের, সেখানে কিন্তু আবার দুটো পার্ট রয়েছে, একটা সাংকেতিক পার্ট এবং আরেকটা হচ্ছে আরোহ যুক্তিবিজ্ঞান। তো মূলত যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সাংকেতিক পার্ট, কারণ সাংকেতিক পার্টের ভেতরে আমাদের সত্যাপেক্ষক, তারপরে তোমার বুলীয় ভাষ্য, ভেনচিত্র, সত্য সারণী বা সত্য মূল্য নির্ণয়, এই কটা পার্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং সমস্ত লজিক্যাল পার্ট। তাছাড়াও আমাদের আরো অনুমানের স্বরূপ, কার্যকারণ সম্পর্ক এবং মিলের পরীক্ষণমূলক পদ্ধতি কিন্তু রয়েছে। তো এখান থেকে আমাদের বিভিন্ন মার্কসের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে 6 মার্কের প্রশ্ন থাকবে, 2 মার্কের প্রশ্ন থাকবে এবং 3 মার্কের প্রশ্ন থাকবে। তো কিছু কিছু অধ্যায় থেকে আমাদের 2 মার্কসের প্রশ্ন নির্ধারিত রয়েছে, যে ওখান থেকে আমাদের 2 মার্কসের প্রশ্ন আসবে। যেমন আমি তোমাদের এর আগেও কোনো এক আলোচনার মাধ্যমে জানিয়েছিলাম যে আমাদের 6 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে ভেন ডায়াগ্রাম অর্থাৎ ভেন চিত্র থেকে, এবং আমাদের যেটা রয়েছে মিলের পরীক্ষণমূলক পদ্ধতি যেটা রয়েছে, সেখান থেকে আমাদের 6 মার্কস আসার সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী, এই তিনটে থেকেই কিন্তু আমাদের 6 মার্কের প্রশ্ন আসবে। তো যাই হোক, আমরা যে যে চ্যাপ্টার থেকে যে যে ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করবো, বা কি প্রশ্ন প্র্যাকটিস করবো, বা কি প্রশ্ন প্র্যাকটিস করলে আমরা পরীক্ষাতে বহু কমন পেয়ে যাবো, সেই প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরছি। তবে একটা কথা বিশেষভাবে তোমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের সাংকেতিক যুক্তিবিজ্ঞান, বা যেটাকে আমরা বলি লজিক্যাল পার্ট। সেই লজিক্যাল পার্টের মধ্যে যেটা পার্ট রয়েছে সেটা হচ্ছে সত্যাপেক্ষক পার্ট, যার মধ্যে তোমরা দেখবে যে বৈকল্পিক বচন, প্রাকল্পিক বচন, হ্যাঁ, তারপরে তোমার নিষেধক বচন, সংযোগিক বচন, এইসব পার্টগুলো রয়েছে। বুলীয় ভাষ্য, এটা তো টোটালি ক্যালকুলেশনের পার্ট। তারপরে হচ্ছে তোমার ভেন চিত্র, সেটাও টোটালি ক্যালকুলেশন বা ক্যালকুলেশনের পার্ট, এবং আরেকটা হচ্ছে সত্য সারণী নির্ণয়। তো এই পার্টটা কিন্তু ক্যালকুলেশন পার্ট। বারবার বলছি, এই পার্টের থেকে লজিক থেকে প্রশ্ন আসবে। লজিক ভালো করে প্র্যাকটিস না করলে কিন্তু এই পার্টের সঠিক উত্তর করা সম্ভব নয়, বা 100% উত্তর করা কিন্তু সম্ভব নয়। যে কারণে লজিক পার্ট ভালো করে করতে হবে, এবং লজিক পার্টে সাজেশন দেওয়া কিন্তু সম্পূর্ণরূপে ইম্পসিবল। তবে হ্যাঁ, কোন টাইপসের প্রশ্ন আসবে সেটা অবশ্যই তোমাদের আজকের আলোচনায় বলে দেবো। আমরা এখন এই মুহূর্তে তোমাদের সামনে যেটা তুলে ধরবো, প্রত্যেকটা পার্ট থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। যেমন ধরো, আমি পরিষ্কারভাবে বলি, প্রথম ধরো আমাদের যেটা রয়েছে পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, যেটা সত্যপেক্ষক রয়েছে, এখান থেকে স্বাভাবিকভাবে আমাদের 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো 3 মার্কের জন্য কি কি প্রশ্ন আসতে পারে দেখো। স্বাভাবিকভাবে সত্যপেক্ষক থেকে আমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে সংজ্ঞা ও উদাহরণগুলো কিছু কিছু ভালো করে দেখতে হবে। তার মধ্যে সত্যাপেক্ষক, স্থায়ী সংকেত, অস্থায়ী সংকেত, গ্রাহক বা গ্রাহক প্রতীক কাকে বলে, ধ্রুবক কি, চালক কি, অপেক্ষক কি, বচন কি, সরল বচন কাকে বলে, যৌগিক বচন কাকে বলে, সত্যাপেক্ষ বচন কি, সত্যাপেক্ষ যোজক কি, সংযৌগিক বচন কি, ফল স্তম্ভ কাকে বলে, নিষেধক বচন কি, শতমিথ্যা বচনাকার কি রূপ, সত্যমূল্য বলতে কি বোঝো, প্রাকল্পিক বচনের সংজ্ঞা উদাহরণ, দ্বি প্রাকল্পিক বচনের সংজ্ঞা উদাহরণ, নির্দেশক স্তম্ভ বলতে কি বোঝো, আপতিক বচনাকার কি। এগুলো কিন্তু 2 মার্কে দিয়ে দিতে পারে। তারপরে দেখো, প্রতীক ও সংকেতের পার্থক্য, গ্রাহক ও চলকের পার্থক্য, সরল ও যৌগিক বচনের পার্থক্য। 3 নম্বর পার্টের মধ্যে রেখেছি সংযোগী বচন কাকে বলে, সংযৌগিক বচনের সত্যমূল্যের নিয়ম কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বৈকল্পিক বচনের সত্যমূল্য নির্ণয়ের নিয়ম কি, প্রাকল্পিক বচনের সত্যমূল্য নির্ণয়ের নিয়ম কি, প্রাকল্পিক বচনকে সত্যপেক্ষা বচন বলা হয় কেন, একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন সত্য এবং কখন মিথ্যা হয়। এছাড়াও আমি তোমাদের যেটা বললাম যে লজিক্যাল পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন বচনের সত্যমূল্য নির্ণয় কিন্তু এখান থেকে আসবে, ধরে রাখতে পারো। নেক্সট যে পার্টটা আমাদের রয়েছে বা চ্যাপ্টারটা আমাদের রয়েছে সেটা হচ্ছে বুলীয় ভাষ্য। এখান থেকে শুধুমাত্র 2 মার্কের প্রশ্ন আসবে, এবং 2 মার্কের প্রশ্নের মধ্যে কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যে সংজ্ঞা উদাহরণের মধ্যে অস্তিত্বমূলক তাৎপর্য কি, বা অস্তিত্বমূলক দোষ বলতে কি বোঝো, শ্রেণী কাকে বলে, শূন্যগর্ভ শ্রেণী কি, উদাহরণ দাও, আসন্ন শ্রেণী কি, শ্রেণী গুণফল বলতে কি বোঝো, পরিপূরক শ্রেণী কাকে বলে, বা এ বচন বা সদর্থক সার্বিক সদর্থক বচন কাকে বলে, ই বচন বা সার্বিক নঙার্থক বচন কাকে বলে, আয় বচন বা বিশেষ সদর্থক বচন কাকে বলে, ও বচন বা বিশেষ নঙার্থক বচন কাকে বলে। ঠিক আছে। তারপরে ধরো এ বচন বা ই বচন বা আয় বা ও বচনের বুলীয় রূপটি কেমন, এসপি ইকুয়াল টু জিরো এর অর্থ কি, বা এসপি ইজ নট জিরো ইকুয়াল টু এর অর্থ কি, এ ও বচনের মধ্যে সম্পর্ক কেমন, আয় ও ই বচনের মধ্যে সম্পর্ক কেমন। এই টাইপসের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে। এবার আমরা আসবো ভেনচিত্র। ভেনচিত্র থেকে কিন্তু আমাদের 6 মার্কের প্রশ্ন কিন্তু একটা আসবেই, এটা ধরে নিয়েই আমাদের মূলত প্রশ্নগুলোকে পড়তে হবে। তার মধ্যে যে প্রশ্নগুলো এক্সট্রা একটু দেখে রাখবে সেটা হচ্ছে ভেনচিত্র কাকে বলে, শূন্যগর্ভ শ্রেণীর ও সার্থক শ্রেণীকে কীভাবে ভেনচিত্রে প্রকাশ করা যায়, আর বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনকে কীভাবে ভেনচিত্রে প্রকাশ করতে হয় ব্যাখ্যা করো, পদ কাকে বলে, শ্রেণী কি, পদ শ্রেণীর সম্পর্কে ব্যাখ্যা আলোচনা করো,
কিছু কিছু এক্সাম্পল আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি যে সব মহিলারাই স্নেহশীলা নন, মৎস্যকন্যা নেই, ভূত নেই, সকল অয়েস হয় পি, মানুষ কদাচিৎ সৎ, এই টাইপসের বিভিন্ন বাক্য দিয়ে কিন্তু এর তোমাকে ভেনচিত্র তৈরি করতে হবে এবং যুক্তিযুক্ত ব্যাখ্যা সহ, কারণ 6 মার্কে কিন্তু লজিক্যাল পার্টে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল, যেটা 4 দাগে তোমাদের সামনে তুলে ধরেছি। প্রদত্ত বচনের ভেনচিত্র দাও, সেই ভেনচিত্র সহযোগে ব্যাখ্যা কিন্তু তোমাকে দিতে হতে পারে এবং পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, সেটুকু বলে রাখলাম। নেক্সট যে পার্ট আমাদের রয়েছে সত্য সারণীর মাধ্যমে বচনাকারের সত্য মূল্য নির্ণয়। তো স্বাভাবিকভাবে সত্য সারণী থেকে আমাদের 2 মার্কসের প্রশ্ন আসবে। এখানে কার্ড, ভেল, ডট, হোর্সশু, ট্রিপল বার, এর যে ক্যালকুলেশন রয়েছে, এর যে সূত্রগুলো রয়েছে, সেগুলো একটু তোমাকে মনে রাখতে হবে লজিক্যাল পার্ট সম্পূর্ণ, কারণ প্রথম অংশ লজিক্যাল পার্ট ভালোভাবে প্র্যাকটিস না করলে হবে না। তার সঙ্গে যে প্রশ্নগুলো এক্সট্রা একটু দেখে রাখবে। বচন ও বচনাকারের সম্পর্ক কিরূপ, বচনাকার উপাদান বলতে কি বোঝো, নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, শতসত্য শতমিথ্যা বচনাকার কাকে বলে, সত্য স্মরণ এই নির্দেশক স্তম্ভ কাকে বলে। নেক্সট, বিভিন্ন বচনের সত্যমূল্য নির্ণয় করার যে পদ্ধতি, সত্য সারণীর সাহায্যে সম্পূর্ণরূপে প্র্যাকটিস করতে হবে। আমি আবারও বলছি, কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু এই জায়গাটার কোনো গতি নেই। এর পরবর্তী অংশ পর্যন্ত, মানে এই যে পর্যন্ত বললাম আমি, এই পর্যন্ত কিন্তু আমার সম্পূর্ণ লজিক্যাল পার্ট। কেউ যদি মনে করো আমি সারা বছর পড়াশুনো করিনি, তাহলে আমি বলবো যে এই পর্যন্ত আমি যেটা বললাম এটাকে বাদ রেখে পরের অংশগুলো খুব ভালো করে পড়ো, তাহলেও কিন্তু সাকসেসফুল হবে। কিন্তু লজিক্যাল পার্টে আমি যে থিওরিটিক্যাল প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো ভালো করে পড়লে কিছু থিওরিটিক্যাল প্রশ্ন কমন পাবে, তার সঙ্গে লজিক্যাল কিন্তু পার্ট শিখতেই হবে, তাই ছাড়া কিন্তু কোনো গতি নেই, কারণ এটাই ফিলোসফির বৈশিষ্ট্য। নেক্সট আমরা চলে যাব আরোহ যুক্তিবিজ্ঞান, যেখানে মিলের পরীক্ষামূলক থেকে পদ্ধতি থেকে আমাদের 6 মার্কের প্রশ্ন আসবেই। তো সেখান থেকে যে প্রশ্ন গুলো রয়েছে সেগুলো তোমাদের প্রথম বলি। আরোহ অনুমান, সেই যে পার্টটা রয়েছে, মানে 3টে পার্ট রয়েছে আমাদের পরবর্তী অংশে। হ্যাঁ, আরোহ যুক্তিবিজ্ঞান থেকে মিলের আরোহমূলক পদ্ধতি থেকে প্রশ্ন আসবে। তো যাই হোক, সেই 3টে অংশের প্রথম অংশে আমাদের রয়েছে আরোহ অনুমানের স্বরূপ। তো এখান থেকে আমাদের স্বাভাবিকভাবে 2 মার্কসের প্রশ্ন আসতে পারে। তো কি কি প্রশ্নগুলো আমি দিয়েছি দেখো। আরোহ অনুমানের স্বরূপ থেকে আরোহ অনুমান কাকে বলে, আরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলি লেখো, আরোহ অনুমানের আকারগত ভিত্তি ও বস্তুগত ভিত্তি বলতে কি বোঝো, আরোহমূলক লাভ বা ঝুঁকি বলতে কি বোঝো, লাভ লয়কার ফ, ঠিক আছে। বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও, লৌকিক আরোহ অনুমানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো, উপমা যুক্তি বা সাদৃশ্যমূলক আরোহ অনুমান কি। কার্যকারণ সম্পর্ক থেকে কিছু প্রশ্ন তুলে ধরেছি, যেমন কারণ কাকে বলে, কারণের গুণগত বৈশিষ্ট্যগুলি লেখো, কারণের পরিমাণগত বৈশিষ্ট্যগুলি লেখো, সদর্থক শর্ত ও নঙার্থক শর্তের সংজ্ঞা ও উদাহরণ দাও, আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তের সংজ্ঞা ও উদাহরণ দাও, কারণ ও শর্তের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো, পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ, আবশ্যিক শর্ত হিসেবে কারণ এবং আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে কারণ বলতে কি বোঝো। আর একটা হচ্ছে বহু কারণবাদ কি, বৈশিষ্ট্য লেখো। আর নেক্সট আমাদের যে মেইন ইম্পর্টেন্ট পার্ট, যেখান থেকে আমাদের 6 মার্কের প্রশ্ন আসবে, সেটা হচ্ছে মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি। এখান থেকে দেখো অন্বয় পদ্ধতি, ব্যতিরেকে পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি এবং অন্বয় ব্যতিরেকে পদ্ধতি। এর মধ্যে একটা আসবে, গ্যারান্টিতে কোনটা বলা যাবে না। তোমরা যদি কারো মনে হয় যে না আমরা পদ্ধতিটা লিখবো, তাহলে কিন্তু পদ্ধতিটা খুব ভালো করে পড়তে পারো। সেখানে যদি কেউ ভেনচিত্রের অবলিকে এই প্রশ্নটা থাকবে, এটা কিন্তু একটা চালাকি জায়গা হবে। যদি কারো ভেনচিত্রের সমস্যা থাকে, তাহলে কিন্তু সে এই পার্টটা দিয়েও কিন্তু উত্তর করে বেরিয়ে আসতে পারবে, কারণ পদ্ধতি সঙ্গে অথবা প্রশ্নে কিন্তু ভেনচিত্র থাকবে। বোঝা গেল কি বললাম। নেক্সট আমাদের পরবর্তী পার্ট, যেটা হচ্ছে সমসাময়িক ভারতের চিন্তাধারা। এখান থেকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতা রয়েছে, তারপরে তোমার স্বামী বিবেকানন্দ রয়েছে, আর একটা হচ্ছে মহাত্মা গান্ধী রয়েছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ থেকে যে প্রশ্নটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের দর্শন চিন্তায় মানবতাবাদ বা বিশ্ব মানবতাবাদ ধারণার উৎস ও তাৎপর্যগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা এমনভাবেই সেট করে রাখবে, যে প্রশ্নে আসুক না কেন ঘুরে ফিরে কিন্তু একই টাইপসের অ্যান্সারগুলো হবে, কিন্তু এই প্রশ্নটা ভালো করে সেট আপ করে রাখবে। নেক্সট, কর্মযোগ থেকেও ঠিক তাই, কিছু কিছু প্রশ্ন রয়েছে বিবেকানন্দের, যেমন কর্মযোগ বলতে কি বোঝো, স্বামী বিবেকানন্দের দার্শনিক ভাবনা আলোচনা করো, বা বিবেকানন্দের কর্মযোগের ধারণার ভিত্তি হলো প্রয়োগমূলক বেদান্ত, এই কথাটির ব্যাখ্যা করো। অথবা বিবেকানন্দ তার কর্মযোগের ভাবনায় নিষ্কাম কর্মের স্বরূপ কিভাবে নির্দেশ করেছেন। অথবা বিবেকানন্দের বেদান্ত চিন্তার মূল বৈশিষ্ট্য ও গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে আলোচনা করো। লাস্ট আমাদের পার্ট যেটা, সেটা হচ্ছে মহাত্মা গান্ধীর অহিংসা। তো এই পার্ট থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি একটু সেগুলো বলে দিই তোমাদের। সেটা হচ্ছে গান্ধীজির অহিংস ভাবনার সঙ্গে স্বরাজের সম্পর্ক লেখো, অথবা গান্ধীজির অহিংসার নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তিগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা গান্ধীজির অহিংসা সম্পর্কিত ধারণা বা মতাদর্শগুলো সংক্ষেপে আলোচনা করো। এই হলো আমাদের টোটাল ফিলোসফির কোশ্চেন। আমি কিন্তু একদম স্পেশালি বললাম। আর সব থেকে স্বীকার্য বিষয় যেটা, সেটা হচ্ছে যে লজিক্যাল পার্ট তোমাকে লজিক্যালি কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর এই যে প্রশ্নগুলো এক্সট্রা তোমাদের দিলাম, এই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করতে পারলে, আর লজিক্যালি পার্টটা যদি তুমি একটু শিখে যেতে পারো, তার মধ্যে আমি আবারও বলে দিচ্ছি, বুলীয় ভাষ্যর ক্যালকুলেশনটা শিখতে হবে, ভেনচিত্র শিখতে হবে, সত্য সারণী নির্ণয় শিখতে হবে। এই 3টে কাজ যদি তুমি করতে পারো,
আর এই প্রশ্নগুলো যদি তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাকে কেউ আটকানোর ক্ষমতা নেই। এটুকু বলে আলোচনা শেষ করলাম। প্রশ্নগুলো অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যাবে এবং আশা করি পরীক্ষা ভালো হবে, কোনো রকম ডিস্টার্ব হবে না। কিন্তু এই প্রশ্নের বাইরে যদি কেউ ওস্তাদি করার চেষ্টা করো তাহলে কী হবে কিছু বলা যাবে না। এটুকু বলে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।